আজকের তোমাদের কাছ থেকে আমি একটা কথা জানতে চাইব। হ্যাঁ, কথাটা হয়তো একটু পার্সোনাল, কিন্তু বলাও যেতে পারে। তোমরা একটু ভেবে দেখো তো, তোমরা কাউকে না কাউকে এমন ভালোবাসো, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসো। তার কাছ থেকে অনেক আশা প্রত্যাশাও তোমাদের মনে জন্ম হয়ে থাকে। ধরো, সেই মানুষটা যদি তোমাদের কষ্ট দেয়, তাহলে তোমার কতটা কষ্ট হয়। এইরকম কোনো মানুষের নাম জানা থাকলে নিশ্চয়ই জানিও। এই পরেশ গল্পের দ্বিতীয় পার্টটা শুনতে শুনতে চলো তাদের কথা তোমাকে আমি মনে করিয়ে দিই। শুরু হচ্ছে পরেশ গল্পের দ্বিতীয় পার্ট। দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। গুরুচরণের পায়ের তলার মাটি পর্যন্ত যেন দুলিতে লাগিল। কহিলেন, বৌমা, এত বড় অপরাধের শাস্তি যদি তার না হয়, তো এ বাড়ি থেকে বাস আমার উঠল। এখনো সময় আছে, আমি গাড়ি ডেকে আনছি। তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে। আদালতে নালিশ করার নামে মেজবউ চমকিয়া উঠিল। গুরুচরণ বলিলেন, গৃহস্থের বৌঝির পক্ষে এ কাজ সম্মানের নয়, সে আমি জানি, কিন্তু এত বড় অপমান যদি মুখ বুজে সহ্য করো মা, ভগবান তোমার প্রতি নারাজ হবেন। এর চেয়ে বেশি কথা আর আমি জানি না। মেজবউ ভূমিশয্যা হইতে দাঁড়াইয়া কহিল, আপনি পিতৃতুল্য বাবা, আমাকে যা আদেশ করবেন আমি অসংকোচে তা পালন করব। হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হইল। গুরুচরণ তাহার সাবেক দিনের সোনার চেন বিক্রি করিয়া বড় উকিলের মোটা ফি দাখিল করিলেন। নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়িল। হরিচরণ হাজির হইল, কিন্তু বাদিনীর দেখা নেই। উকিল কি একটা বলিল, হাকিম মকদ্দমা খারিজ করিয়া দিলেন। ভিড়ের মধ্যে গুরুচরণের হঠাৎ চোখ পড়িল পরেশের উপর। সে তখন মুখ ফিরিয়া মৃদু মৃদু হাসিতেছে। গুরুচরণ বাড়ি আসিয়া শুনিলেন, বাপের বাড়িতে কাহার নাকি কি একটা ভারী অসুখের সংবাদ পাইয়া মেজবউ সানাহারের সময় পর্যন্ত পায় নাই। গাড়ি ডাকিয়া সেখানে চলিয়া গেছেন। পঞ্চুর মা হাত মুখ ধোবার জল আনিয়া দিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া পড়িল, রাতও মিথ্যে, দিনও মিথ্যে বড়বাবু, তুমি আর কোথাও চলে যাও। এ পাপের সংসারে বোধহয় তোমার আর জায়গা হবে না। ঢাক আসিল, ঢোল আসিল, কাঁসি আসিল। মামলায় জয়ী হওয়ার উপলক্ষে ও বাড়িতে শুভচণ্ডী পূজার বাদ্যভণ্ড রবে সমস্ত গ্রাম যেন তোলপাড় হইয়া উঠিবার উপক্রম হইল। দ্বিধা বিভক্ত ভদ্রসনের এক অংশ রহিল হরিচরণ, ও অপর অংশে রহিলেন গুরুচরণ ও সংসারের বহুদিনের দাসী পঞ্চুর মা। পরদিন সকালে পঞ্চুর মা আসিয়া কহিল, রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু। রান্নার জোগাড়? ও ঠিক, চল যাচ্ছি। এই বলিয়া গুরুচরণ উঠিবার উপক্রম করিতে দাসী কহিল, কিছু তাড়াতাড়ি নেই বাবু, বেলা হোক না, আপনি বরঞ্চ আজ গঙ্গা স্নানটা করেই আসুন। আচ্ছা, তাই যাই বলিয়া গুরুচরণ নিমেষের মধ্যে গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলেন। তাহার কাজ বা কথার মধ্যে অসঙ্গতি কিছুই ছিল না। তবুও পঞ্চুর মার কেমন যেন ভারী খারাপ লাগিল। তাহার কেবলই মনে হইতে লাগিল, এ যেন সে বড়বাবু আর নেই। পঞ্চুর মা বাড়ির ভিতরে আসিয়া চেঁচাইয়া বলিতে লাগিল, কখনো না, তোদের ভালো হবে না রে, কখনোই না। ভগবান তোদের শাস্তি দেবে। কাহার ভালো হইবে না আর কাহার ভালো হইবে ঠিক যেন বোঝা গেল না।
কিন্তু ছোট তরফ হইতে এই লইয়া বিবাদ করিতে সেদিন কেহই যেন উদ্যত হইল না। এমন করিয়া দিন কাটিতে লাগিল। গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নয়, পিতা তাহা ভালো করিয়া জানিতেন। মাস কয়েক পূর্বে ঘণ্টা কয়েকের জন্য একবার সে বাড়ি আসিয়াছিল, আর তার দেখা নেই। সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতগুলো রাখিয়া যায়। চলিয়া গেলে গুরুচরণ পরেশকে ডাকিয়া কহিলেন, দেখো তো বাবা, কি আছে ওর মধ্যে। পরেশ পরীক্ষা করিয়া দেখিয়া বলিয়াছিল, ওই কতগুলো কাগজপত্র, বোধ হয় দলিল টলিল হবে। জ্যাঠামশাই, তো এগুলি পুড়িয়ে ফেলি। গুরুচরণ বলিয়াছিলেন, যদি কারোর দরকারি দলিল হয়। পরেশ কইয়াছিল, তা দরকারি তো বটেই, কিন্তু বিমলদার পক্ষে বোধ হয় অদরকারি। বিপদ কোনো দিন ঘরেতে রাখতে নেই জ্যাঠামশাই। গুরুচরণ আপত্তি করিয়া বলিয়াছিলেন, না জেনে শুনে নষ্ট করা যায় না পরেশ, কারোর সর্বনাশও হতে পারে। ওইগুলি তুমি তুলিয়া রাখো গে, পরে যা হয় একটা করা যাবে। এই ঘটনা আর তার যেন ঠিক মনে ছিল না। আজ সকালে গঙ্গা স্নান করিয়া আসিয়া রাঁধিতে যাইতেছিলেন। অকস্মাৎ সেই ব্যাগ হাতে পরেশ, হরিচরণ, গ্রামের জন কয়েক ভদ্র ব্যক্তি এবং পুলিশের দারোগার দল আসিয়া উপস্থিত হইল। ঘটনা সংক্ষেপে এই যে, বিমল ডাকাতির আসামি, সম্পত্তির ফেরাত, খবরের কাগজে খবর পাইয়া পরেশ পুলিশের গোচর হইয়াছে। ব্যাগটা এতদিন তাহার কাছেই ছিল। বিমল বড় মন্দ ছেলে, সে মদ খায়, আনুষঙ্গিক দোষও আছে। কলকাতায় থাকিয়া কি একটা সামান্য চাকরি করিয়া সে এইসব করে, কিন্তু সে ডাকাতি করিতে পারে এ সংশয় পিতার মনের মধ্যে কখনো স্বপ্নের উদয় হয় নাই। কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতেও কিছুক্ষণ পরেশের মুখের প্রতি গুরুচরণ চাহিয়া রইলেন। তারপর সেই চোখ হইতে ঝরঝর করিয়া জল গড়াইয়া পড়িল। বলিলেন, সমস্তই সত্যি, পরেশ একটাও কথা মিছিয়ে বলেনি। দারোগা আরও গোটা 2-3 কথা জিজ্ঞেস করিয়া তাহাকে ছুটি দিল। যাবার সময় লোকটা হঠাৎ হেড হইয়া গুরুচরণের পায়ে ধুলা লইয়া বলিল, বাবু, আপনি বয়সে অনেক বড় ব্রাহ্মণ, আমার অপরাধ নেবেন না। এত বড় দুঃখের কাজ আমি আর কখনো করিনি। আরও কয়েক মাস পর খবর আসিল, বিমলের 7 বছরের জেল হইয়াছে। আবার ঢাক ঢোল ও কাশি সহযোগে শুভচণ্ডী সমারোহ পূজার আয়োজন হইয়াছিল। পরেশ বাধা দিয়া কহিল, বাবা, এসব থাক না। বাবা কহিল, কেন রে? পরেশ কহিল, এ আমি সইতে পারব না। তাহার বাবা তখন বলিলেন, বেশ তো, সইতে না পারো, আজকের দিনটা কলকাতায় বেরিয়ে এসো গে, কিন্তু পুজোয় ধর্মকর্মে তুমি কোনো বাধা দিও না। বলাও বাহুল্য, ধর্মে কর্মে কোনো বাধা পড়িল না। দিন 10 পরে একদিন সকালে গুরুচরণের ঘরের দিকে অকস্মাৎ একটা হাঁকাহাঁকি চেঁচামেচির শব্দ উঠিল। খানিক পরে গোয়ালা মেয়ে কাঁদিতে কাঁদিতে আসিয়া উপস্থিত হইল। তাহার নাক দিয়া রক্ত পড়িতেছে। হরিচরণ ব্যস্ত হইয়া জিজ্ঞেস করিল, রক্ত কিসের মোক্ষদা, ব্যাপারটা কি? কান্নার শব্দে বাড়ির সকলেই আসিয়া পৌঁছিলেন। মোক্ষদা বলিল, বাবু, দুধে না জল দিয়েছি বলে বড়বাবু লাথি মেরে আমায় গর্তে ফেলে দিয়েছেন। হরিচরণ কহিল, কে? দাদা? ছা। পরেশ বলিল, জ্যাঠামশাই, এ মিথ্যে কথা। ছোট গিন্নি বলিলেন, বড় ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত, তুই কি স্বপ্ন দেখছিস গয়লার মেয়ে? তা তুই কি স্বপ্ন দেখছিস রে? সে গায়ে কাদামাটি দেখাইয়া ঠাকুর দেবতার দিব্যি করিয়া বলিল, ঘটনা সত্য। ইঞ্জেকশনের কৃপায় প্রাচীর তোলা বন্ধ হইয়াছিল বটে,
কিন্তু উঠানের গর্তগুলো তেমনই ছিল, বুঝান হয় নাই। গুরুচরণ লাথি মারায় ইহারের মধ্যে মোক্ষতা পড়িয়া গিয়া আহত হইয়াছে। হরিচরণ কহিল, চল আমার সঙ্গে চল। তিনি কহিলেন, কি যে অসম্ভব বলো তুমি, বর ঠাকুর মেয়ে মানুষের গায়ে হাত দেবেন? ছি, কি মিছে কথাই না বলে। পরেশ স্তব্ধ হইয়া দাঁড়িয়া রহিল, একটা কথাও সে বলিল না। হরিচরণ কহিল, মিছে হয়ে ফেঁসে যাবে কিন্তু। কিন্তু দাদার মুখ থেকে তো আর মিথ্যে কথা বার হবে না, মেরে থাকেন তো শাস্তি ওর হবে। যুক্তি শুনিয়া গৃহিণী সুবুদ্ধি হাসিল, কহিলেন, নিয়ে গিয়ে নালিশ করিয়ে দাও, ঠিক সোজা হয়ে যাবে কিন্তু। হলোই তাই, দাদার মুখ দিয়া মিথ্যা কথা বাহির হইল না। আদালতের বিচারে তাহার 10,000 টাকা জরিমানা হইয়া গেল। রাত্রি বোধহয় তখনও ওই 8টা হবে। হরিচরণের বৈঠকখানা যেন গম গম করিতেছে। গ্রামের মুরব্বীরা আজকাল এইখানেই আসতে আরম্ভ করিয়াছে। অকস্মাৎ একজন আসিয়া বড় একটা মজার খবর দিল। কামরাদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলিকাতা হইতে 2 জন খ্যামটাকে আনিয়াছে। তাহারই নাচের মধ্যে বসিয়াছে গুরুচরণ। হরিচরণ হাসিয়া লুটিয়া পড়িয়া কহিল, পাগল, শোনো কথা একবার, দাদা গেছে ঘিমটার নাচ দেখতে। কোন গলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ? অবিনাশ মায়েরই দিব্যি করিয়া পড়িল। সে সচক্ষে দেখিয়া আসিয়াছি একজন ছুটিয়া চলিয়া গেল সঠিক সংবাদ আনিতে। মিনিট 10 পর ফিরিয়া আসিয়া জানাইল যে সে খবর সত্য। আর শুধু নাচ দেখায় নয়, রুমাল বাঁধিয়া পালা দিতেও সে এইমাত্র নিজের চোখে দেখিয়া আসিল। একটা হইচই উঠিল। কেহ বলিল, এমন যে একদিন ঘটবে তাহা কিন্তু আমার জানা ছিল না। কেহ বলিল, যেদিন বিনা দোষে স্ত্রীলোকের গায়ে হাত দিয়েছে সেদিনই সব বুঝা গেছে। একজন ছেলের ডাকাতের উল্লেখ করিয়া কহিল, ওই থেকে বাপের চরিত্র আন্দাজ করা যায়, এমন কত কি দেখলাম। আজ কথা কোনো কহিল না, শুধু হরিচরণ সে অন্যমনস্কের মতো চুপ করিয়া বসিয়া রহিল। তাহার কেমন যেন আজ ছেলেবেলার কথা বড় মনে হইতে লাগিল। এটাই কি তার বরদা? এটাই কি গুরুচরণ মজুমদার? রাত্রি বোধ হয় 3য় প্রহর, কিন্তু নাচ শেষ হইতে তখনও বিলম্ব আছে। বিশ্বকর্মার পূজা সকালেই শেষ হইয়াছে, কিন্তু তাহারই জের টানিয়া ভক্তের দল মদ খাইয়া মাংস খাইয়া ঘেমটা নাচাইয়া একটা দক্ষ যজ্ঞের সমাপ্তি করিতেছে। অধিকাংশরই কাণ্ডজ্ঞান বোধ হয় আর নেই। আর তাহারে মাঝে বসিয়া স্মৃতিমুখে বৃদ্ধ গুরুচরণ। কে একজন চাদরে মুখ ঢাকিয়া ধীরে ধীরে তাহার পিঠের উপর হাত রাখিতেই তিনি চমকিয়া ফিরিয়া কহিলেন, কে? লোকটি কহিল, আমি পরেশ। জ্যাঠামশাই, বাড়ি চলুন। গুরুচরণ বিরক্তি না করিয়া বলিলেন, বাড়ি? চল। উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলো রাস্তায় আসিয়া পড়িয়াছিল। সেইখানে আসিয়া পরেশ একদৃষ্টে গুরুচরণের মুখের দিকে চাইয়া রহিল। চোখে সে জ্যোতি নাই, মুখে সে তেজ নাই, সমস্ত মানুষটাই যেন নষ্ট হইয়া গেছে। এতদিন পরে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল, এবং এতদিন পরে আজ তাহার চোখ ঠেকিল। লোকের কাছে জ্যাঠামশাইয়ের নামে লজ্জা পাইবার আর কিছু নাই। এই অর্ধ সচেতন দেহ ছাড়িয়া তিনি যেন অন্তহীন হইয়া গেছে। কহিল, আপনার কাশি যাবার বড় ইচ্ছে না জ্যাঠামশাই? যাবেন? গুরুচরণ কাঙালের মতো বলিয়া উঠিল, যাব পরেশ, যাব, কিন্তু আমাকে কেই বা নিয়ে যাবে? পরেশ কহিল, কেন জ্যাঠামশাই, আমি নিয়ে যাব। তবে চল একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গে। পরেশ কহিল, না জ্যাঠামশাই, ও বাড়িতেই আমি আর যাব না, ওর কিছু আমার চাই নেই। গুরুচরণের যেন হঠাৎ হুঁশ হইল। ক্ষণকাল যেন নীরব থাকিয়া কহিলেন,
কিছু চাইনি? ও বাড়ির কত কিছুই জিনিসপত্র, তোর কিছুই চাইনি? পরেশ চোখ মুছিয়া বলিল, না জ্যাঠামশাই, কিছুই চাইনি। ওসব নেবার অনেক লোক আছে, চলো। চলো কহিয়া গুরুচরণ পরেশের হাত ধরিলেন এবং জনহীন অন্ধকার পথ ধরিয়া উভয়ে রেলওয়ে স্টেশনের অভিমুখে অগ্রসর হইয়া গেল। এই ছিল আজকের পরেশ গল্পের দ্বিতীয় পাঠ, অর্থাৎ শেষ পাঠ। গল্পটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এইরকম নিত্য নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার আমরা আসছি কাল রাত ঠিক 9টার সময়। আসতে ভুলো না যেন।